এখন আমি আলোচনা করব যে ট্রাম্প কি রাশিয়া এবং ভারতের যে নেক্সাস বা অবৈধ সম্পর্ক সেটা কি ভাঙতে পারবে? কারণ এই রাশিয়া এবং রাশিয়াকে মোকাবেলা করতে প্রায় বাইডেন প্রশাসন $100 বিলিয়ন বিনিয়োগ করার চেষ্টা করছিল। $100 বিলিয়ন অস্ত্রপাতি, হ্যান ত্যান। $100 বিলিয়ন পুরো না, $73 বিলিয়ন সম্ভবত এসে যাবে, আর $16 বিলিয়ন যাবে ইসরায়েলে। তো এই যে রাশিয়া যে অবৈধভাবে ইউক্রেন ঝামেলাটা তৈরি করলো, কিন্তু রাশিয়া কিন্তু এর আগেও একটা ঝামেলা তৈরি করেছিল, সেটা হলো গিয়া আফগানিস্তানে তারা অবৈধভাবে। রাশিয়া হলো ঠান্ডার দেশ, সেখানে সে আফগানিস্তানের মতো গরম দেশে, যেটা পাকিস্তানের পাশে, সেইখানে তারা হস্তক্ষেপ করেছিল রাশিয়া, এবং সেখানে প্রায় 10 বছর যুদ্ধ করেছে, এবং তার পরিণতি রাশিয়ার অর্থনীতি ভেঙে গিয়েছিল, সে 14 টুকরো হয়েছিল। আমেরিকা আবার চেষ্টা করতেছে রাশিয়াকে আইসোলেট করার জন্য, এবং রাশিয়ার অর্থনীতি আবার ভেঙে যায়। এবং এইখানে তারা ভারত এবং চীন রাশিয়াকে টিকে রেখেছে। তো ভারত, চীন, রাশিয়া এগুলো তো অবৈধ যারা এই করার কথা। এবং ভারতে মোদি সরকার যদি সরে যায়, তাহলে কিন্তু ভারতে হয়তো রাশিয়াকে এইভাবে ব্যাক করবে না, কারণ মোদি সরকার হলো ইসলাম বিদ্বেষী একটা সরকার, এবং তারা নাম কি বলে, তখন ইউক্রেনের মতো একটা মুসলমানরা কখনই একটা ছোটো দেশকে সেভাবে দখল করার, তাদের কলোনিয়ালিজম, ছোটো দেশের অত্যাচার করা, ইসলাম এটা পারমিট করে না। ইসলাম ভেরি মাচ। এখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই আরেকটা জায়গায় আমেরিকান পয়সা চলে যাচ্ছে, এবং আমেরিকা গোটা পৃথিবীতে অনিরাপদ হয়ে যাচ্ছে। যেমন ইসরায়েল একটা রাষ্ট্রের অস্তিত্ব আমরা স্বীকার করি। এটা ইসরায়েল রাষ্ট্রকে যে ইসরায়েল রাষ্ট্রের উপরে ইহুদিদের উপরে যে হলোকস্ট হয়েছিল, যে বিশাল গণহত্যা হয়েছিল, তার ফলে ইসরায়েল রাষ্ট্রটা যে তৈরি হলো, সেখানে তো প্যালেস্টাইনিদেরকে তো বিশাল অ্যাপার্টমেন্ট করে দেওয়ার কথা, কিন্তু সেগুলো কি ওয়েস্টার্ন দেশগুলো করে দেয়নি। ফলে প্যালেস্টাইনদের গ্রিভিয়েন্সগুলো তো তারা দূর করেনি ওয়েস্টার্ন নেশনগুলো। তো ফলে এইখানে যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটাতে তো যেমন ওসামা বিন লাদেন যে হামলা করলো, তার পিছনে যে 19 জন হামলা চালাইছিল সে আমেরিকাতে, তারা তো হামলাটা হয়েছিল কোত্থেকে? এখানে মোল্লা ওমরের দেশ আফগানিস্তান থেকে। মোল্লা ওমরের পিছনে ব্যাকিংয়ে ছিল কিছুটা, তাদেরকে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়েছিল পাকিস্তান। কিন্তু একজনও তো যারা হামলা করলো এই আমেরিকাতে 4টা প্লেন নিয়ে যে হামলা করলো, টুইন টাওয়ার হামলা, এগুলো যে ফেলে দিল, তাদের তো একজনও পাকিস্তানি না, একজনও কিন্তু এই আফগান না। যেখানে আফগান থেকে হামলা একজন তো 19 জন, একজন তো তারা তো মুসলমান। কিন্তু আমেরিকার বিরুদ্ধে যে মুসলমানদের গ্রিভিয়েন্স, সেটা তো আরবদের দুঃখ। কারণ এই যে ইসরায়েলের যে হামলাটা চালাচ্ছে প্যালেস্টাইনে, প্রতিটা আরবের বুকে কিন্তু সেটা বাঁকতেছে। তাহলে এই যে গণহত্যাগুলো চালিয়ে যাচ্ছে, সেগুলো কি মুসলমানরা ভুলে যাবে? আজ হোক কাল হোক মুসলমানদের অর্থনীতি পৃথিবীতে আবার টপ হয়ে উঠবে। তখন কি তারা তো এটার প্রতিশোধ নিতে চাইবে। যে সেই জিনিসটা আমেরিকা কিন্তু যত করতেছে, হামলা চালাচ্ছে, বা ইসরায়েল যে হামলাগুলো চালাচ্ছে প্যালেস্টাইনে, তাদেরকে তো হামলা না, তাদেরকে দরকার ছিল অ্যাপার্টমেন্ট করে দেওয়া, তাদেরকে লেখাপড়ার সুযোগ সুবিধা নিশ্চিত করে দেওয়া, এবং তাদের জমি ছেড়ে দেওয়া। কারণ ওই জমিটা তো চাইয়া নিচ্ছে ইসরায়েল। তো চাইয়া নিয়ে তো অহংকার করার সাজে না। যেভাবে তারা বোম্বিং করছে, যে অহংকার তারা দেখাচ্ছে, এটা আজ হোক কাল হোক এই প্রতিটা আরব রাষ্ট্র কিন্তু এটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। আমরা মিশরেই দেখি যে মিশরের পার্লামেন্ট কি ভয়ঙ্কর রিয়াক্ট করতেছে। সিসি হয়তো মিলিটারি সেটা দমন করতেছে, কিন্তু এই যে ওসামা বিন লাদেনের মতো এই বিচ্ছিন্ন মানুষগুলা যারা প্রতিটা আরব, তাদের অন্তরে তো এটা বাঁচবে। আবার তো একটা হামলা হয়ে যেতে পারে টুইন টাওয়ারের মতো, যে শুধু এই যে নাম কি বলে, এই জোহরান মামদানিকে করলে তো নিউ ইয়র্ক শহর বেঁচে থাকবে না। তুমি যদি আরেকজনের প্রতি কলোনিয়াল অ্যাটিটিউড রাখো, যেমন এই ইংল্যান্ড কলোনি করেছিল এইসব দেশকে, পরে এমনভাবে হামলা চালাইলো এই জার্মানি ও জাপান, তাদের কলোনি করার স্বাদ ঘুচে গেল ইংল্যান্ড ও ফ্রান্সের। কাজেই তোমার আমেরিকার উচিত না যে ওই জায়গাটাকে কলোনি মনে করা। এই নাম কি বলে, ওই জায়গাটা মানুষ, তারাও মানুষ, প্যালেস্টাইনের লোকও মানুষ। আমরা জানি যে ইহুদিরা প্রচণ্ড জ্ঞানীগুণী, ইহুদিরা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীগুণী। নিশ্চয় তো অনেক আগেই বলেছিলেন যে ওয়েস্টার্ন সভ্যতাকে ইহুদিদের কোলে যায় পড়বে। কিন্তু জ্ঞানীগুণী মানুষের এই কাজ, এইভাবে মানুষ হত্যা করা, এইভাবে 50-60 হাজার লোককে যেভাবে তারা হত্যা করেছে। এবং আমরা দেখলাম যে কামালা হারিস কিন্তু এই ইস্যুতেই তারা জিততে পারলো না, কারণ কামালা হারিস ইহুদিদের টাকায় করেছেন কিনা আমি জানি না, কিন্তু যেভাবে তিনি বলতেছিলেন যে ট্রাম্প চলে আসে কী করবে মুসলমানদের? ট্রাম্প তো উল্টা, সে তো বললোই যে আমি ইউক্রেন ওয়ারও আমি বন্ধ করবো, ইসরায়েল ওয়ারও আমি বন্ধ করে দেবো, টোটাল পিস।
এইখানে টোটাল পিসের জন্য ট্রাম্প চেষ্টা করে যাচ্ছে এবং সে কিন্তু ইসরায়েলকে এক ধমকে বন্ধ করে দিতে পারে, কিন্তু এই রাশিয়াতে ধমক শুনতেছে না আমেরিকার। তাহলে এইখানে এই গণহত্যাটা কিন্তু অনেক কমে গেছে ট্রাম্পের আমলে। যতগুলা যদি আমরা ধরি 50,000 লোক যদি বা 55,000 লোক যদি বাইডেন প্রশাসনের আমলে ইসরায়েল হত্যা করে থাকে, এইখানে 5,000 লোকও ট্রাম্প প্রশাসনের আন্ডারে হত্যা করতে পারেনি। তাহলে আমরা দেখব কি যে মুসলমানরা কিন্তু বাইডেন প্রশাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং গোটা ইয়াং জেনারেশন বাইডেন প্রশাসন থেকে, আমেরিকার ইয়াং জেনারেশন বাইডেন প্রশাসন যেভাবে গণহত্যা করেছিল, তারা তো শিয়ালের বুদ্ধি। বাইডেনরা তো যেমন বাটনের সেলে একটা প্রবন্ধ আছে, আপনারা পড়ে দেখতে পারেন যে ইউথফুল সাইনিসিজম, ইউথরা কখনোই স্বার্থপরতাকে আপন মনে করে না। এই যে স্বার্থপরের মতো যেভাবে তারা গণহত্যা চালিয়েছে ইসরায়েল, এটা কোন ইয়াং ব্লাড সহ্য করবে? আর কামালা হারিস খুব ভয় দেখাইতে আছে মুসলমানদেরকে যে নাম কি বলে ট্রাম্প চলে আসবে। কামালা হারিস এসে গেলে যত গণহত্যা হইতো তার থেকে কিন্তু অনেক কম গণহত্যা হচ্ছে ইসরায়েলে বা প্যালেস্টাইনে, যেটা এই কারণ ট্রাম্প প্রশাসনের প্রমিস ছিল যে না, আমি গণহত্যা বন্ধ করব। কোথায়? ইউক্রেনে গণহত্যা বন্ধ করব এবং এইসব গণহত্যা বন্ধ করব। নাম কি বলে, এবং বাইডেন এটা ভুল করেছে ইউএসএ নাম কি বলে ইন্ডিয়াকে উস্কানি দেয়া। এবং এই যে ইন্ডিয়াতে কি এখন আমাদের কোনো আছে, ইন্ডিয়াতে কোনো কোর্টের স্বাধীনতা আছে? এই যে খেলাপতি বিজয় ক্রেজ, লক্ষ লক্ষ মানুষ তার এই নায়ক তামিলনাড়ুর, সেইখানে তার ভক্ত লক্ষ লক্ষ মানুষ একবার দেখার জন্য থেলাপতি বিজয় মোদির বিরুদ্ধে কথা বলতেই পারে, সেটা তার বাক স্বাধীনতা আছে, কিন্তু তার বিরুদ্ধে ফট করে মামলা হয়ে গেছে। তাহলে ইন্ডিয়ার কোর্টের কোনো স্বাধীনতা আছে? এই যে বারাক ওবামা বারবার বলতেছে ইন্ডিয়াতে কোর্টের স্বাধীনতা আছে, নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার। রাহুল গান্ধী কতবার সে বলতেছে যে ইন্ডিয়াতে এই কাজেই বারাক ওবামার বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন খেপেছে, এটার যৌক্তিকতা আছে। এবং বারাক ওবামার এই কথার পরে কিন্তু আমেরিকাতে কোর্ট উস্কানি পেয়ে গেছে, কারণ এখানে এই নেক্সাসটাকে ভেঙে দিতে হবে। এবং ট্রাম্পের উচিত অতি দ্রুত বাংলাদেশ পাকিস্তানের মতো কোনো জঙ্গি রাষ্ট্র না, কাজেই বাংলাদেশে ভ্রমণ করা এবং শ্রীলঙ্কা, নেপাল এবং ইন্ডিয়াকে বাদ দিয়ে যাওয়া এবং পাকিস্তানে ভ্রমণ করা। কারণ ইন্ডিয়া এই অর্থায়ন করে যাচ্ছে কাকে? অর্থায়ন করে যাচ্ছে এই রাশিয়াকে। কাজে ট্রাম্প খুব বুদ্ধিমানের মতোই বলেছে যে পাকিস্তানকে আমরা এমনভাবে করে তুলব যে হয়তো ইন্ডিয়াই তাদের কাছে তেল কিনতেছে। তো কাজেই এই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু তারা রাশিয়াকে টুকরো করে ফেলেছিল। পৃথিবী অনেক নিরাপদ হয়েছিল, কিন্তু রাশিয়ার ফ্যাসিজমকে আমাদের দূর করতে হবে। পুটিন এবং এই চায়নার যে মানে ফ্যাসিজম, তার সাথে ইন্ডিয়ারও ফ্যাসিজম, এইগুলোকে আমাদের দূর করতে হবে। এবং সিনিসিজম, যে ইন্ডিয়া কিন্তু চিন্তা করতেছে না যে ইন্ডিয়া যদি ডেমোক্রেসি, অবশ্যই চিন্তা করতে যে আমি যে টাকা দিয়ে বেঁচে আছি, সেই টাকাটা কিন্তু ইউক্রেনের জনগণের রক্ত। ইসরায়েল এসে তারা দোস্তালি করতেছে। একসময় হিস্টোরিকভাবে তারা প্যালেস্টাইনি জনগণের সাথে সম্পর্ক ছিল। ইসরায়েলের সাথে সম্পর্ক করুক, কিন্তু প্যালেস্টাইনি জনগণকে ভুলে যাওয়া ইন্ডিয়ার মোটেই উচিত হয়নি। এবং সম্ভবত সামনে ইলেকশনে মুসলমানরা আবার জোট বাইন্ধা এই মোদী সরকারকে ফেলে দেবে। তখন ইসরায়েল থেকে সরে আসবে হয়তো ইন্ডিয়া, এবং রাশিয়া থেকেও সরে আসবে। এই দুই গণহত্যার পক্ষে আছে কে? ইন্ডিয়া। এটা আমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ার এই স্বার্থপরতা, ইন্ডিয়ার সাইনিসিজম, এখান থেকে এই স্বার্থপরতাকে ভেঙে দেওয়া উচিত। এবং এই যে ওবামা যে ইন্ডিয়ার প্রশংসা করলো যে ইন্ডিয়া এখন পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আর ইন্ডিয়ার ইকোনমি এই মুসলমান দুইটা দেশের ইকোনমির সমান একত্র করলে, ইন্দোনেশিয়া এবং আরেকটা টার্কি। কাজেই টার্কির উপরে খুব জোর দিতে হবে কাকে? আমেরিকাকে। আর শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এইসব দেশে প্রচুর পরিমাণে যদি করা যায়, বিনিয়োগ করে, আমেরিকান বিনিয়োগ আসতে থাকে। অ্যাপল কোম্পানিগুলোর উচিত শুধু ইন্ডিয়া, এই বারাক ওবামা বারবার বলতেছেন যে অ্যাপলের ইটা যাচ্ছে কোথায়? অ্যাপলের ইটা যাচ্ছে বাংলাদেশে। তা এই অ্যাপলের কোম্পানি যাচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু না, বাংলাদেশে শিফট করেন, কারণ বাংলাদেশের প্রো আমেরিকান কান্ট্রি। তো কাজেই এই বারাক ওবামার এই বক্তৃতাটা ঠিক হয় ইন্ডিয়া বক্তৃতা, যেটা গত দিন দিয়েছেন। এবং এই ইন্ডিয়ার স্বার্থপরতা কি দূর করে দেওয়া উচিত? কাকে বলে? ইন্ডিয়ার স্বার্থপরতা দূর করে দেওয়া উচিত ট্রাম্পের। এবং এই যে ইয়তের কথা বলে ইন্ডিয়া, তার থেকে ইন্ডিয়ার ইয়তের থেকে পাকিস্তান ও বাংলাদেশের ইয়ত অনেক বেশি সম্ভাবনাময়। এবং
এবং এইসব জায়গায় যদি আমাদের এই কোম্পানিগুলোকে এস্টাবলিশ করা যায়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এইসব জায়গায় প্রচুর পরিমাণে আমেরিকান বিনিয়োগ আসা উচিত। আমেরিকান এই যে ইন্টেলিজেন্স, এবং এটা ওই যে হান্টিংটন নামে আরেকজন আছে, এইটা এই হান্টিংটন দ্বারাই প্রভাবিত হয়েছেন বোধহয় বারাক ওবামা। হান্টিংটন বলছে যে ইসলাম আর ওয়েস্টার্ন সভ্যতা সাংঘর্ষিক। ইসলাম আর ওয়েস্টার্ন সভ্যতা কি সাংঘর্ষিক? মোটেই না। এটা তো জার্মানরা প্রুভ করেছিল যে মুসলমানদের হার্টের উপরেই ব্রিটিশ ব্রেন দাঁড়িয়ে আছে। তাহলে মুসলমানদের হার্ট তো চিনতে হবে, যে এই মুসলমানদের ঘৃণা করে বলেই তো মোদির পক্ষে এই গাজার গণহত্যা সমর্থন করা সম্ভব হচ্ছে, ইউক্রেনে গণহত্যা সমর্থন করা সম্ভব হচ্ছে। তো কাজেই এই আবার যে আগে যেরকম পাকিস্তানের উপরে রিলাই করেছিল আমেরিকা, এই নাম কি বলে, ইকে মুক্ত করতে, আফগানিস্তানে মুক্ত করতে, গোটা পৃথিবীকে কমিউনিজমের থ্রেট থেকে মুক্ত করতে, তাইলে আবার এই রাশিয়ান পুটিনের ভয় থেকে মুক্ত করতে আবার ট্রাম্পের উচিত ইকে নাম কি বলে, বাংলাদেশকে জোর দেওয়া, পাকিস্তানকে জোর দেওয়া, শ্রীলঙ্কাকে জোর দেওয়া, সেখানে তাদের কোম্পানিগুলোকে সেটেল করা। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই হান্টিংটন এই তার বইতে এই ইকবালের কথা বলছেন, যে ইকবাল প্রচণ্ডভাবে ওয়েস্টার্ন দার্শনিক পড়েছেন তো ভালো করেছেন, কিন্তু ওয়েস্টার্ন দর্শন কীভাবে ইস্টার্ন দর্শনের উপর দাঁড়িয়ে আছে বা ইসলামী দর্শনের উপর দাঁড়িয়ে আছে, তিনি বারবার বলতেছেন হান্টিংটন যে মুসলমানরা হবে প্রতিদ্বন্দ্বী। আরে প্রতিদ্বন্দ্বী কী করে হবে? বাপ বেটা কি প্রতিদ্বন্দ্বী হয়? মুসলমানরা যদি বাপ হয়, ইসলাম হলো বেটা না, মুসলমানরা যদি বাপ হয়, খ্রিস্টানরা হলো বেটা। তো কাজেই ইসলামের উপরে যেমন ওই জার্মান দর্শনটাকে তো তিনি করেননি, প্রোপাগেট করেননি। কে করেননি? এই নাম কি বলে, হান্টিংটন দেখাতে যাচ্ছে যে কালচারাল সব মুসলমানরা এসেন্সিয়ালি এই নাম কি স্বৈরাচার। মুসলমানরা কি এসেন্সিয়ালি স্বৈরাচার? গোটা পৃথিবীর গণতন্ত্র দাঁড়িয়েছে ইসলামের পরে, মাথা উঁচু ফিলোসফি, যে আল্লাহর নবী বারবার এই যে আমেরিকার গণতন্ত্র কার পর দাঁড়িয়ে আছে? হান্টিংটন কি পড়েন নাই? বারাক ওবামা যেটা পড়েছেন, যে নাম কি বলে, র্যালফ এমারসন। তো সেই র্যালফ এমারসন বুঝতে গেলে তো জার্মান দর্শন বোঝা লাগবে। আর জার্মান দর্শন পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন, সেটা কান্ট বলি, হেগেল বলি, গেটে বলি, এই তিনজনই কিন্তু ইসলামের দিকে তারা ইন্ডিকেশন দিয়েছেন। আর ইসলাম হলো গিয়া সভ্যতার মূল মন্ত্র। সভ্যতা, এই যে ব্রিটিশ সভ্যতা, ব্রিটিশের যে একটার পর একটা দেশ জয় করেছিল, তার পিছনে কিন্তু শেক্সপিয়ার, এবং শেক্সপিয়ারের পিছনে ইসলাম, এবং সেটা শেক্সপিয়ার স্বীকার করেন। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এই ব্রিটিশ গণতন্ত্রের জন্য। ব্রিটিশ গণতন্ত্র পৃথিবীতে এখনও বজায় আছে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে এই ঘেটে কিন্তু আরও মহান। ঘেটে কিন্তু ইসলামের শ্রেষ্ঠতা স্বীকার করলেন, তিনি লিখেন পূর্ব পশ্চিম দেওয়ান। সেই পূর্ব পশ্চিম দেওয়ান বইটা কি পড়েছেন? নাম কি বলে, এই হান্টিংটন, সেটা আমরা জানি না, কিন্তু হান্টিংটনের পরে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো আশা করছি। আর এই নাম কি বলে, এই ভারতের যে স্বার্থপরতা, ভারতের যে গাজা হত্যাকাণ্ডের সমর্থন এবং ঈশ্বর হত্যাকাণ্ডের সমর্থন, নাম কি বলে, এখানে কিন্তু অতি দ্রুতই তারা এই গাজার ব্যাপারে মোদী সরকার সমর্থন নিতে পারত। যে গাজা যুদ্ধবন্ধের ব্যাপারে ইন্ডিয়া কিন্তু ভোটদানে বিরত ছিল, কিন্তু যুদ্ধবন্ধকে সমর্থন করতে পারত। জোট নিরপেক্ষ আন্দোলনের সময় সবসময় ইন্ডিয়া যে যুদ্ধ বন্ধের চেষ্টা করে গেছে, কিন্তু এখন ইন্ডিয়া এই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, এবং সেখান থেকে তেল কিনে রাশিয়ান অর্থনীতি অ্যাফ্লোট করতেছে, ভাসিয়ে রাখতেছে, কিন্তু আবার ইসরায়েলকেও সমর্থন করতেছে ভারত। এই জিনিসগুলো থেকে ভারতকে সরে আসতে হবে। এই জন্য এই যে আমেরিকার উচিত যে পাকিস্তান ও বাংলাদেশে প্রচুর পরিমাণে বিনিয়োগ করা। আমার কথা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন।